খুব শিগগিরই দেশে ফেরা হচ্ছে না। আহারাতে আটক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অবৈধ প্রবেশের জন্য শিলংয়ে বিচারের মুখোমুখি হতে হবে তাকে। বিচার শেষ হলে শুরু হতে পারে বন্দি প্রত্যর্পণের প্রক্রিয়া। এসব কারণে দীর্ঘ সময় লেগে যেতে পারে, তবে দুই দেশের সরকারের ইতিবাচক উদ্যোগের উপর নির্ভর করছে তাকে ফিরিয়ে আনা। নিকট উদাহরণ কলকাতায় নূর হোসেনের আটক হওয়া। নারায়ণগঞ্জের 7 খুনের এই পলাতক আসামিকে 1 বছরেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি সব রকম কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও। 10 বছরেও ফিরিয়ে আনা সম্ভব হয়নি 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি 2 সহোদর মুরসালিন ও মুত্তাকিনকে। ভারতের তিহার জেলে আটক এই 2 জঙ্গি। বিশেষজ্ঞরা বলছেন, আইনি জটিলতার পাশাপাশি পুরো বিষয়টি নির্ভর করবে সরকারের কূটনৈতিক উদ্যোগের উপর। ফলে তা সময় সাপেক্ষ হওয়া খুবই স্বাভাবিক। এই ব্যক্তির আলাদা একটা রাজনৈতিক পরিচয় আছে, অতএব এটা দুই দেশের নির্বাহী সরকার তারা রাজনৈতিক পর্যায়েও এটার একটা সুরাহা করতে পারেন, খুব সমস্যা দেখি না। সালাউদ্দিনের ফিরে আসা যে সময় সাপেক্ষ এর আভাস মিলল সরকারের 2 মন্ত্রীর কথাতেও। খুব ক্লিয়ারলি আমি বলছি যে আগে সে বন্দী হোক, সে বন্দি ডিক্লারেশন হোক, তারপরে বন্দি বিনিময়ের প্রশ্ন আসে, যেইভাবেই হয় আইন অনুযায়ী হবে। তার সাজা হওয়ার পরে না ফিরিয়ে আনার ব্যাপারে আলাপ আলোচনা হতে পারে। তো সেই ক্ষেত্রে এখন আমরা তো আলাপ আলোচনা করে আমরা এখন চাইতে পারি, কিন্তু চাইলেও তাদের আইনে তো বাধা আছে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার, কারণ তাদের এইটা বিচারিক আদালতে সেটা যাবে। আমরা সেই জন্য অপেক্ষা করব। 2013 সালে ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময়ের সুযোগ রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি অনুমোদন হয়, তবে এর আওতায় এখনো কোনো বন্দি বিনিময় করেনি 2 দেশ। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ আছেন আমাদের সঙ্গে। জনাব হান্নান শাহ, হাসপাতালে দেখা করে এসে আপনাদের এক নেতা আব্দুল লতিফ জনি, সহ দপ্তর সম্পাদক, উনি বলেছেন যে সালাউদ্দিন সাহেবের স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। চিকিৎসকদের কোনো প্রতিবেদন অবশ্য আমরা এই ধরনের কথা এখনো দেখি নাই। আপনার কাছে এই মন্তব্যের পর্যবেক্ষণ কি, বা আপনি এই মন্তব্য কিভাবে বিশ্লেষণ করছেন, কিভাবে পর্যবেক্ষণ করছেন? জনি সাহেব যেটি বলছেন যে তিনি কিছু, মানে আমি তাকে কোট করছি, তিনি কিছু মনে করতে পারছেন না, লক্ষ্য করেছি তার কিছুটা স্মৃতিভ্রম হয়েছে। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে জনাব সালাউদ্দিন সাহেব এখনো জীবিত আছেন। একটি মানুষকে যখন দীর্ঘ সময় নির্জন কক্ষে বা কোথাও বন্দী করে রাখা হয়, তার পরবর্তীতে তার যে মানসিক অবস্থা হয়, সেখানে মিস্টার জনি যে মন্তব্য রেখেছেন সালাউদ্দিন সাহেব সম্বন্ধে, সেটাই হওয়া স্বাভাবিক। আর জনাব সালাউদ্দিন সাহেব এবং অন্যান্যরা তার সুচিকিৎসার জন্যে তাকে যাতে সিঙ্গাপুরে পাঠানো হয় সেই জন্য বারবার আবেদন করে যাচ্ছেন। জেনারেল হান্নান শাহ, আপনি সহ আপনাদের অনেক শীর্ষ নেতাই অভিযোগ করেছিলেন যে সালাউদ্দিন সাহেবকে, এবং আপনি এখনো বলছেন যে দীর্ঘ সময় তাকে কোথাও নিয়ে আটক করে থাকতে পারে, যে সালাউদ্দিন সাহেবকে বিশেষ বাহিনী ধরে নিয়ে গুম করেছে। বেগম খালেদা জিয়া সরাসরি র্যাবের কথাও বলেছিলেন যে র্যাবের হাতেই উনি আটক আছেন। আমরা যে সালাউদ্দিন সাহেবকে এখন যে অবস্থায় পেলাম শিলংয়ের একটি হাসপাতালে, সেই ক্ষেত্রে কি আপনাদের আগের মন্তব্য কি একে সাপোর্ট করে, নাকি এটি একটি নতুন অবস্থা? আপনার কি মনে হয়? অবশ্যই সাপোর্ট করে। এ বিষয়ে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর রিটায়ার্ড আখতারুজ্জামান সাহেবের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। জনাব সালাউদ্দিন সাহেবকে ঢাকা থেকে অপহরণ করা হয়েছে, যে কায়দায় তাকে অপহরণ করা হয়েছে সেটা একমাত্র সরকারের বিশেষ বিশেষ বাহিনী দ্বারাই করা সম্ভব, অন্য কারোর দ্বারা করা সম্ভব নয়। দ্বিতীয়ত, যদি সরকার মনে করত যে এটা অন্য কেউ করেছে, তাহলে পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী যারা আছে, নিরাপত্তা বাহিনী, তারা তাকে খুঁজে বের করলেন না কেন, বা করতে পারেন নাই কেন? তৃতীয়ত, একটা মানুষকে প্রথমে অপহরণ করা, তাকে নির্জনে বন্দি রাখা, এবং তারপর এই দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়া, এবং শিলংয়ে তাকে মুক্ত
ছেড়ে দেওয়া, এতে প্রমাণ হয় দুটো জিনিস আবার। এক, বাংলাদেশের বর্ডার ক্রস করলো কিভাবে, আমাদের বর্ডার গার্ড তারা কি করছেন। দ্বিতীয়, ভারতের সীমান্ত রক্ষীরা কি করেছেন, যেখানে বাংলাদেশিরা ভারতের সীমান্ত ক্রস করতে গেলে গুলি করে মারে, ফেরানি সেই মৃত্যুর দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসে। সেইখানে জনাব সালাউদ্দিন সাহেবের ভাষ্যমতে ওনাকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই গাড়ি করে নিয়ে যাওয়া একমাত্র দুই দেশের সরকারের যে বিভিন্ন বাহিনী আছে তাদের মধ্যে সমঝোতা না হলে সেটা নেওয়া সম্ভব নয়। আর জনাব সালাউদ্দিন সাহেবের যেই স্বাস্থ্য এবং যেই শারীরিক চেহারা ছিল তাতে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে ওনাকে অপহরণের পর দীর্ঘদিন বন্দি রাখার পর, আমি প্রথম দিন যে কথাটি বলেছিলাম, যখন অপহরণকারীরা দেখলো যে ওনাকে আর আমাদের গ্রামের ভাষায় হজম করা যাচ্ছে না, তাই তাকে এত সুদূর ভারতে নিয়ে তাকে সেখানে ছেড়ে দিল, যাতে করে ভারতে আবার আরেকটি আইনি জটিলতার সৃষ্টি হয়। জনাব সালাউদ্দিন সাহেব কাউকে খুনও করেন নাই, ভারতে কোনো চোরা কারবারিও নন বা এমন কিছু নন যে ওনার সম্বন্ধে। জেনারেল হান্নান শাহ, আমি শুধু 2-3টি বিষয় আপনার এই কথার সাথে আমি শুধু 2-3টি বিষয় একাডেমিক আগ্রহে 2-3টি বিষয় আপনার সামনে আনতে চাই। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে যাতায়াতকারীর সংখ্যা নেহায়েত কম নয়, ভারত থেকে বাংলাদেশে অবৈধ পথে আসার সংখ্যা আসলে নেহায়েত কম নয়, সেটি অনেকখানি। এবং আপনি বলছেন যে যেভাবে তাকে অপহরণ করা হয়েছে বলে আমরা জানি, কিন্তু সেই জানাটা আমরা জেনেছি সালাউদ্দিন আহমেদের তরফ থেকেই। অনেকেই বলছেন জনাব সালাউদ্দিন এই অপহরণ নাও হয়ে থাকেন, তিনি নিজেই সেখানে চলে যেতে পারেন এবং তিনি যেতে চাইলে আসলে শিলংয়ে যেতে পারবেন বা ভারতের যে কোনো জায়গায় যেতে পারবেন তার পরিচয় গোপন করেও। আরও একটি বিষয় আপনি এটি কিছুটা হয়তো ইঙ্গিত দিলেন যে সরকার এটি করে থাকতে পারে। আমার প্রশ্ন হচ্ছে সরকার এটি করে সরকারের কি লাভ হলো, সরকার কি করতে চাইলো? আপনাদের মতো যারা শীর্ষ বিএনপি নেতা আছেন তাদের ক্ষেত্রে তাদেরকে লুকিয়ে রাখা, গুম করা বা সেটার ক্ষেত্রে সরকারের কোনো কিছু উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু জনাব সালাউদ্দিনকে এভাবে নিয়ে তারপরে আবার ইন্ডিয়ায় গিয়ে ছেড়ে দিয়ে যেটি আপনি বললেন, এতে আসলে সরকারের কি লাভ হলো, সরকার কি অর্জন করলো? সরকার কিছুই অর্জন করতে পারে নাই, বরং দেশবাসীর কাছে এবং যারা বিশিষ্ট নাগরিক তাদের কাছে সরকারের সকল চালাকি ধরা পড়ে গেছে। সরকার, আমরা বিএনপি যারা করি, সালাউদ্দিন সাহেবের এই বর্তমান অবস্থাতে আমরা খুশি এবং এই সম্বন্ধে কোনো মন্তব্য করছিলাম না, কিন্তু সরকারের তরফ থেকে অনেক উৎসাহী নেতারা অনেক রকম থিওরি এবং অনেক রকম মন্তব্য পেশ করছেন। যদি সরকারের ইনভলভই না হতো তাহলে এত তড়িঘড়ি করে তাদের নেতারা এই বিভিন্ন প্রকারের তথ্য উপাত্ত নিয়ে, যেগুলির কোনো বাস্তবতা নাই, সেগুলি নিয়ে জনসমক্ষে আসছেন কেন? এই ক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিস খুব ইন্টারেস্টিং, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বেগম জিয়া জনাব সালাউদ্দিন, জি জি বলেন, একটা মিনিট বলতে দেন। আপনি বলেছেন সরকারের লাভ কি? আমাদের ইলিয়াস আইডিকে গুম করা হলো, জানি না সে বেঁচে আছে কিনা, দোয়া করি সে বেঁচে থাকুক। আমাদের কমিশনার চৌধুরী আলমকে গুম করা হলো, লোকে বলে তাকে হত্যা করা হয়েছে। সিলেটের ছাত্র নেতাদের গুম করা হয়েছে, আপনার লাকসামের আমাদের নেতাদের গুম করা হয়েছে, এমন শত শত উদাহরণ আছে। সরকারের লাভ, সরকারের একটা মহল মনে করে এইভাবে অপহরণ করে গুম করে হত্যা করলে বুঝি সরকারের বিরুদ্ধে সমালোচনা বা তাদের অপকর্ম ঢাকা পড়বে, কিন্তু এতে যে সরকারের ব্যর্থতা বা অপকর্ম আরো বেশি জনসম্মুখে প্রচার হচ্ছে সেদিকে বোধহয় তাদের খেয়াল নেই। আরেকটি কথা, সরকারের অর্জন, সরকার মনে করে যে এরকম যদি কিছু করি আমরা তাহলে বিরোধী দলের নেতা কর্মীদের মনে ভয় ঢুকে যাবে, তারা আর সরকার বিরোধী কর্মকাণ্ড করবে না। আপনারা দেখেন এই যে অতি সম্প্রতি ঢাকা সিটি নির্বাচন হয়ে গেল, সেইখানে আপনি যদি নিজেও পর্যবেক্ষণ করে থাকেন, আপনার সাংবাদিকরা পর্যবেক্ষণ করেছে যে আমাদের কমিশনার প্রার্থী এবং মেয়র প্রার্থীদের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে প্রথমে তাদেরকে অপহরণ করা হয়েছে, পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। সুতরাং
এই সরকার, বর্তমান সরকার একেবারে তাদের দায় দায়িত্ব ইয়ে করে ফেলবেন, মুছে ফেলবেন, সেটা হবে না। জেনারেল হান্নান সাহেব, আমার সোজা প্রশ্ন, জি, আপনি বললেন যে এখান থেকে একজন ইচ্ছা করে চলে যেতে পারে। সালাউদ্দিন সাহেবের মতো একজন ব্যক্তি এই ঢাকা থেকে শিলং যাবে কোন দুঃখে? জি জেনারেল হান্নান শাহ, আমি দুটো বিষয়ে শুধু আপনাকে প্রশ্ন করতে চাই। আপনার বক্তব্য থেকে আপনি বলছিলেন যে সালাউদ্দিন আহমেদকে সরকার আসলে হজম করতে পারে নাই, এক। আর দুই হচ্ছে সালাউদ্দিন সাহেবের খোঁজ পাওয়ার মাত্র 2 দিন বা 3 দিন আগে বেগম জিয়া দাবি করেছিলেন যে তিনি র্যাবের কাছে আছেন, নিশ্চিত রূপে জানেন, এবং তাকে না ছাড়লে তার ফল ভালো হবে না। বেগম জিয়া কিন্তু এই সালাউদ্দিন আহমেদ অন্তর্ধানের পরে আরো 5টি সংবাদ সম্মেলনের প্রথম সংবাদ সম্মেলনটি বাদ দিলে বাকি 4বারে পেরেছে, কিন্তু এই কথা বলেন নাই। হঠাৎ করে তিনি এটি কেন বলেছিলেন? তার কাছে কি কোনো তথ্য ছিল কিনা? এবং 2, সরকার তাকে হজম করতে পারলো না কেন? আপনি নিজে অনেকগুলি নাম বলেছেন যাকে অ্যাপারেন্টলি সরকার হজম করতে পেরেছে, সালাউদ্দিন আহমেদকে হজম করতে না পারার কারণ কি? জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব একজন প্রতিমন্ত্রী ছিলেন এবং দেশে বিদেশে উনি সুপরিচিত। দ্বিতীয়ত, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছেন যে উনি সুস্পষ্ট ভাষায় বলেছিলেন যে সালাউদ্দিন সাহেবকে র্যাবের কাছে উনি আছেন। নিশ্চয়ই ওনার কাছে খবর ছিল, যার পরিপ্রেক্ষিতে উনি এই কথা বলেছেন। এবং দেখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলার পরেই কিন্তু যারা তাকে অপহরণ করেছিল তাদের ভিতরে এমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, তারা এত নিজেদেরকে আনসেফ মনে করছিল যে তারা তাকে বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে সেখানে তাকে ছেড়ে দিয়েছে, যাতে এইখানে সরাসরি উনি বক্তব্য রাখতে না পারে। এইখানে আরেকটা জিনিস, প্রফেসর ইমাজউদ্দিন সাহেব কিন্তু বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। সুষ্ঠু তদন্ত হোক, সালাউদ্দিন সাহেব আসুক। আমরা কিন্তু একটা ঘটনা ঘটলে পরে ক্রিমিনাল ইনভেস্টিগেশনে এই অপরাধ চক্রকে কিভাবে কি করেছে সেটা আমরা তদন্ত মারফত কিন্তু বের করতে পারি, বিশেষ করে যদি সেটা বিচার বিভাগের তদন্ত হয়। তাই আমরা আশা করব বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর নাগরিককে এইভাবে অপহরণ করে নিয়ে যাবে, তারপর হ্যাঁ তাকে হত্যাও করতে পারতো, রাইট। কিন্তু আমরা আশা করব যে এটি নিশ্চয়ই বের হয়ে আসবে উপযুক্ত তদন্তের মাধ্যমে। জেনারেল হান্নান শাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা জেনারেল হান্নান শাহকে